রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করে চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এ পিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। স্বাগত জানাচ্ছি, আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজনে আমার অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। স্বাভাবিকভাবেই ডাকসু নিয়ে শুরু করব। ডাকসু থেকে জাতীয় নির্বাচন এই পরিসরে আলোচনা করতে চাই। ডাকসুতে যা দেখলাম, খুব সরাসরি প্রশ্নটি করতে চাই আপনাদের দুজনের কাছেই, যে যা দেখা গেল শিবিরের জয়, ছাত্র দলের পরাজয়, এবং শুধু জয় না, শিবিরের একটা ভূমিধস জয়, অন্যদিকে ছাত্র দলের ভরাডুবি বলা চলে। কেন শিবির কেন জিতলো, ছাত্রদল কেন হারলো? মাসুদ কামাল। দেখেন, এখানে অনেকগুলি কারণ আছে। আমি যেটা মনে করি, প্রথমত যে এটার সঙ্গে জাতীয় রাজনীতির একটা সম্পর্ক আছে। বিএনপির যে অ্যাটিটিউড, বিএনপির যে সমস্ত কথাবার্তা, তার নেতিবাচক প্রভাব পড়েছে ছাত্রদলের উপর, ছাত্রদলের ভোটের উপর। এটা হলো একটা জিনিস। বিএনপির কি অ্যাটিটিউড, কি সমস্যা হয়েছে সেটা আমি বলছি আপনাকে। এক নম্বর হলো, বিএনপির মধ্যে কিন্তু একটা হামবড়া ভাব চলে আসছিল, এক ধরনের দম্ভ, এক ধরনের অহংকার, যে আমরা তো হচ্ছি, আমরা তো ক্ষমতায় যাচ্ছি, কোনো সমস্যা নেই, কেউ আমাদেরকে ফেরাতে পারবে না। এই ধরনের একটা ভাব কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় আপনি দেখবেন। যত কিছু হোক, অন্যায় হোক, অত্যাচার হোক, তাদের কিছু যায় আসে না। তাদের কথা হলো, কোনোভাবে নির্বাচনটা হলেই আমি তো রাজা, আমি তো হয়ে যাচ্ছি দায়িত্বে। এই বিষয়টা দুটো রিয়াকশন করেছে স্টুডেন্টদের মধ্যে। এক নম্বর রিয়াকশন হলো যে তুমি এত অহংকার দেখাও কেন। দেখেন, আমাদের মতো সাধারণ মানুষের, গরিব মানুষ যারা আমরা আছি, আমাদের কিন্তু এই জায়গাটা খুব টনটনা। আমরা পেটে ভাত থাক আর না থাক, আমাদের আত্মসম্মান বোধটা খুব টনটনা। আপনি আমাকে অবহেলা করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন, আমি এটা সহজভাবে নিব না। সুযোগ পাওয়া মাত্র এটা আমি দেখিয়ে দেবো। এই সুযোগটা আসে ভোটের মাধ্যমে। এখানে একটা জিনিস। আরেকটা বিষয় হলো, যদি এরা ক্ষমতাবান হয়ে যায়, তখন ফেব্রুয়ারিতে তারা ইলেকশন হয়ে গেল, তাহলে কি হবে? ছাত্র দল হবে সরকারি দলের একটা সংগঠন, এবং সেই সরকারি দলের সংগঠন কি হয়, সরকারি দলের যে ছাত্র সংগঠন, তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি চালায়, এটা কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীরা ভুলতে পারে নাই। তাদের মনের মধ্যে এখন দগদগে ঘাড় মতো আছে যে ছাত্রলীগ কি করেছে গত 15টা বছর। তারা সেটা পুনরাবৃত্তি চায় না, একদম হিসাব ক্লিয়ার। যে কারণে তারা একটা ভয় পেয়েছে যে আমরা কোনো সরকারি দলের ছাত্র সংগঠনকে ডাকসুতে আনতে চাই না। যদি বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের মধ্যে যদি ওইরকম সরকারে চলে যাওয়া, নিশ্চিত জয়, শিওর সাকসেস, এই ধরনের মনোভাব তাদের কথাবার্তায়, চালচলনে না থাকতো, তাহলে হয়তো এই ভয়টা সাধারণ মানুষ পেত না। এটা হলো একটা দিক। দ্বিতীয় একটা দিক বলি আপনাকে আমি। দ্বিতীয় দিকটা হলো, এটা খুব বিস্ময়কর, এটা আমার কাছে বিস্ময়কর মনে হলো প্রথম দিকে, পরে আমার মনে হয় নাই, কারণ আমি নিজেও এই ব্যাপারে একটা ভুল প্রেডিকশন করেছিলাম আগে। আমার একটা ধারণা ছিল যে আওয়ামী লীগের যে ভোট, যদি আওয়ামী লীগ ভোট দিতে না পারে, যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকে, তাহলে আওয়ামী লীগের ভোটটা আসলে কোথায় যাবে? আমি মনে করতাম যে এই ভোটটা বোধ হয় বিএনপিতে যাবে। কিন্তু আমার ভুলটা ভাঙছে এই ঘটনার মাধ্যমে, যে আসলে এই ভোটটা আসলে বিএনপি পাবে না, এটা জামাত পাবে। তার প্রমাণ হলো এই ঘটনা। কারণটা আমি বলি আপনাকে। কারণটা হলো কি, সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীর উপর কিন্তু অনেক রকম টর্চার হয়েছে, তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে, তাদের দৌড়ের উপরে থাকতে হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে। এবং আপনি খোঁজ দিয়ে দেখেন, এই মামলাগুলো 98% মামলার বাদী হচ্ছে বিএনপি স্থানীয় নেতা, বিএনপি ছাত্রদল, যুবদল, এরা। তো ঢাকা ইউনিভার্সিটিতে যারা নাকি ছাত্রলীগের যে ভোটগুলো, এরা কিন্তু বেসিক্যালি ওই আওয়ামী পরিবার থেকে উঠে আসা। এখন তারা যখন দেখছে যে আমার বড় ভাই, আমার বাবা, চাচা, খালু, মামা, এরা সবাই বিএনপির রাজনীতির জন্য তারা দৌড়ের উপরে আছে, ওই দৌড়টা কিন্তু যথাযথ হতে পারে। কিন্তু আমি ওটা বলছি না যে এটা মানে আপনার খুব অন্যায় কিছু, তা না। ওটা অন্যায় হতে, ন্যায়ও হতে পারে, সবই হতে পারে। কিন্তু তাদের কাছে তো তার খালুর পেইনটা তার কাছে তো বড়, তখন তারা কিন্তু আর বিএনপিকে ভালোবাসতে পারছে না। তো বিএনপিকে ভালো না বাসলে মানে আরো তো দল ছিল বা আরো তো প্রার্থী ছিল যাদেরকে দেয়া যেত। অনেকেই ধারণা করছিলেন অন্য আরেকজনের কাছে চলে যাবে ছাত্রলীগের ভোটগুলো, মানে ডাকসুতে হলো যেতে পারতো, কিন্তু ওরা তো আর ছাত্রলীগকে হারাতে পারতো না। ওরা চেয়েছে, ওদের মূল লক্ষ্য কিন্তু অন্যকে জয় করানো নয়, ওদের মূল লক্ষ্য ছিল ছাত্র দলকে হারানো।
সরকারি দলকে হারানো, অথবা যারা নাকি তার ফ্যামিলির দুর্ভোগের কারণ তাদের ছাত্র সংগঠনকে হারিয়ে দেওয়া, এটা ছিল তাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য পূরণে তারা ভেবেছে ছাত্র শিবির বেটার। আরেকটা কথা বলে শেষ করি, সেই জিনিসটা হলো ছাত্র শিবিরের যারা ক্যান্ডিডেট ছিল, এদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই মানে আপনার ভার্সিটিতে ক্যাম্পাসে ভদ্র ছেলে হিসেবে এক ধরনের পরিচিতি আছে। ভদ্র ছেলে, মেধাবী ছেলে, মানুষকে সাহায্য করে, এই ধরনের মন মানসিকতা। সেটা কোন রাজনীতি, দীর্ঘ রাজনীতির পার্ট কিনা অনেক কিছু কিন্তু হতে পারে। হয়তো তারা লম্বা একটা প্ল্যান করে মাঠে নামছে, সেটাও হতে পারে। ভালো মন্দ অনেক কিছু আছে, কিন্তু অ্যাপারেন্টলি দৃশ্যত তারা কিন্তু মানুষের কাছে ভালো ছেলে হিসেবে পরিচিত। এটাও কিন্তু একটা বড় কারণ হিসেবে মানে ভালো ছেলেকে ভোট দিয়ে জিতিয়েছে। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছেও একই প্রশ্ন, ছাত্র শিবিরের এমন ভূমিধস জয়, ছাত্র দলের ভরাডুবি কেন? ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এখানে বলেছেন, আমি একমত। এগুলোর সাথে কিছু কিছু যোগ করতে চাই। আসলে ছাত্র শিবির জিততে যাচ্ছে এটা প্রেডিক্ট করা যাচ্ছিল। আমি গত কিছুদিন ধরে যেসব টক শোতে গেছি, আমি সেখানে ছাত্র শিবির সম্পর্কে এই কথা বলেছি, কারণ আমার পারসেপশন এরকম, বা অনেকে এটা ভেবেছেন যে শিবিরের এক ধরনের ফিক্সড ভোট থাকে, শিবিরের বাইরে যে ভোট আছে ওর মধ্যে অনেকগুলো প্যানেল থাকার কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়। আসলে প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে মার্জিনটা আমাদেরকে অনেকটা স্তম্ভিত করেছে। আমরা যারা রাজনীতি বুঝতে চাই, রাজনীতি এক ধরনের ধারণা করি, যেমন ধরুন সাদিক কায়েমের বিরুদ্ধে যত সিগনিফিক্যান্ট প্রার্থী আছে সবার ভোট যোগ করে দিল সাদিক কায়েমের সমান হয় না। তো উনি এতটাই ভূমিধস বিজয় পেয়েছেন, অন্যান্য ক্ষেত্রে কম বেশি তাই। সুতরাং এই মার্জিন ইটসেলফ ইজ এ কোয়েশ্চেন। এবং এখন শুধুমাত্র ছাত্রলীগের ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ অনেক ক্ষেত্রে যুক্ত হয়েছে, যদিও এটার একটা অল্টারনেটিভ একটা ঘটনা আছে, সেটা হলো জগন্নাথ হলে কিন্তু সাদিক কায়েম 10 ভোট পেয়েছেন, অনলি 10। সো ছাত্রলীগের সমর্থক ওই হলে অনেক বেশি থাকার কথা, সেখানে তিনি ভোট পান নাই খুব একটা, অন্যান্য জায়গায় ভোট দিয়ে থাকতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এক বছর থেকে ছাত্র শিবির এই নির্বাচনটাকে কেন্দ্র করে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছে, এবং শুধু ভালো ছাত্র বা ভালো ইমেজের চাইতে যেটা হয়, তাদের এই প্রবণতা অনেক আগে থেকে আছে। তারা স্টুডেন্টদেরকে নানা কাজে সাহায্য করার চেষ্টা করে। আপনি খেয়াল করবেন, নিশ্চয়ই আপনি জানেনও, ছাত্র শিবিরের অনেকগুলো কোচিং সেন্টার আছে, ভর্তি কোচিং। ওই ভর্তি কোচিং এর সময় থেকেই শুরু হয় তারা স্টুডেন্টদের সাথে যোগাযোগ করা। সেই স্টুডেন্টরা যখন ভার্সিটিতে আসে, তার প্রয়োজন অপ্রয়োজনে, গত এক বছর আমি এটা পার্সোনালি জানার চেষ্টা করেছি, হলগুলোতে তারা স্টুডেন্টদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে। কোন স্টুডেন্টের যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। আমরা তো ওই পানির ফিল্টার দেওয়ার কথা, মানে খুবই খুবই আধুনিক পানির ফিল্টার হলগুলোতে দেওয়া হয়েছে। এরকম স্টুডেন্টদের জন্য কিছু ওয়েলফেয়ার করার চেষ্টা করেছে তারা। এবং খেয়াল করবেন, ওনারা জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন, ওনারা ধর্মকে খুব বেশি সামনে নিয়ে আসেন নাই এবার। এবং তারা এক ধরনের সেন্ট্রিস্ট অ্যাটিটিউড বা সেন্টার রাইটের অ্যাটিটিউডের মতো। এবং একজন নারী ক্যান্ডিডেট তাদের প্যানেলে ছিলেন, যিনি হিজাব দূরে থাকুক, তিনি ওড়না মাথায় দেন না, মানে যেটা শিবিরের সাথে নেওয়া যায় না। ছাত্র সংস্থা বা ছাত্রী সংস্থার যে স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্টরা নেকাবও পড়েন। তো সেই জায়গায় তারা এই ধরনের একটা ইমেজও দেখানোর চেষ্টা করেছেন। এবং দিনের শেষে আমার কাছে মনে হয় যে তারা স্টুডেন্টদের পাশে থেকেছেন, সাংগঠনিকভাবে কাজ করেছে। উল্টো দিকে বিএনপি নির্বাচনে ছাত্রদল যাবে কি যাবে না এই সংশয়ে ভুগলো দীর্ঘদিন। তারা এই নির্বাচনটা প্রাথমিকভাবে মনে হয়েছে করতে চায়নি, পরে তারা যখন সিদ্ধান্ত নিল, প্যানেল দিতে দেরি করলো, এবং তাদের ক্যাম্পেইনের জন্য খুব বেশি সময়ও আসলে হাতে ছিল না। সুতরাং কিছু জাঁকজমক, কিছু চটক দেখানো আর সাংগঠনিক ভাবে বেস তৈরি করে সেই বেসকে দিয়ে সবার সাথে পার্সন টু পার্সন কমিউনিকেট করা ডিফারেন্ট জিনিস। ছাত্র শিবির নিজের নামে অথবা তাদের আরেকটা পরিচয়, আমি এভাবে বলবো যে সাধারণ শিক্ষার্থী নামেও তাদের এক ধরনের স্টুডেন্টদের সাথে যোগাযোগের জায়গা মানে এটাও আমার একটা প্রশ্ন ডাক্তার সাহেব, এটাও আমার একটা প্রশ্ন, মানে তারা আসলে ছাত্র শিবির নামে ডাকসু নির্বাচনটা করে নাই, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে তারা এই ডাকসু নির্বাচন করলো। আপনি যে কৌশলগুলোর কথা বলছিলেন, যে যেমন বিশেষ করে নারী প্রার্থীর কথা বলছিলেন, এটিও কি একটা কৌশলের অংশ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট? আমি মনে করি ছাত্র শিবির নামটার মধ্যে একটা নেগেটিভ কনোটেশন আছে, আমরা মানি বা না মানি, এটা হয়ে গেছে, তারা সেটা করেছেন। আর মাসুদ কামাল ভাই বিএনপির ওই যে মামলার যে কথা বললেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আবার একই সাথে আমি বলবো বিএনপির বিভিন্ন জায়গায় যে বিএনপির লোকজন গ্রাসরুটে অনিয়মের সাথে জড়িয়েছে, চাঁদাবাজি, দখলদারি, এসবের সাথে জড়িয়েছে, এই স্টুডেন্টদেরই বাড়ি ওইসব জায়গায় আছে, তার পরিবারের কেউ না কেউ এগুলো দ্বারা অপ্রেসড হচ্ছে, হয়তো ওগুলোর এক ধরনের প্রভাব এখানে এসে পড়তে পারে। সবকিছু মিলে এটা হয়েছে।
আর আমি একটা কথা একটু বলে রাখা জরুরি বলে মনে করি, খুব ইম্পর্টেন্ট এটা, আওয়ামী লীগের অপশাসনও ছাত্র শিবিরকে স্টুডেন্টদের মধ্যে, আমি এটা নিয়ে ডিটেইলও কথা বলবো হয়তো কখন, আমি একটু বলে রাখি, খেয়াল করবো আওয়ামী লীগের সময়ে ছাত্র শিবিরকে বিশেষ করে মারাত্মক রকম অত্যাচার করা হয়েছে। মানে আমরা আওয়ামী লীগের সময়, মানে আমরা আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া, তারা স্বাধীনতা বিরোধী মানে এই অর্থে যে তারা এখন সেটা ওন করে, আমরা সমালোচনা করতে পারি, আমরা তাদেরকে নানা রকম তাদের আচরণগত ইস্যু নিয়ে কথা বলতে পারি, কিন্তু তাকে ফ্রি রাজনীতি করার সুযোগ দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগের সময় ছাত্র শিবিরকে বিশেষ করে ডিহিউম্যানাইজ করা হয়েছে। আপনার কারো গায়ে যদি ছাত্র শিবির ট্যাগ দিয়ে দেওয়া যায়, ওকে আপনি মেরে ফেলতে পারেন। আমার একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে ওই যে কুপিয়ে হত্যা করা হলো, ওর নাম যেন কি ছিল, বিশ্বজিৎ। বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হলো, ফেসবুকে লোকজন লিখছে ও তো হিন্দু, ও তো শিবির হতে পারে না। মানে ব্যাপারটা এইরকম যে শিবির হলে কোপানো যায়, বিশ্বজিৎ হিন্দু, ও তো শিবির হতে পারে না। আবরার ফাহাদের ক্ষেত্রে একই আলোচনা করছে, আবরার ফাহাদ শিবির না, তো শিবির হলে কিন্তু পিটিয়ে মেরে ফেলা যায়। তো শিবিরের উপরে একটা সিস্টেম্যাটিক অপারেশন চালানো হয়েছে। আমার মনে পড়ে শেখ হাসিনার সময় একবার বুয়েটের কিছু স্টুডেন্ট টাঙ্গুয়ার হাওড়ে না কোথায় জানি নৌকা ভ্রমণ করতে গেছে, ওদেরকে ধরে থানায় ঢুকিয়ে ফেলা হয়েছে, ওরা নাকি শিবির, ওরা ওখানে নাকি কি বৈঠক করতে গেছে। তো এই যে অত্যাচার করা হয়েছে, শিবির অত্যাচারিত ছিল, শিবির মজলুম ছিল, এটাও অনেক স্টুডেন্টের সিম্প্যাথি পেতে সাহায্য করেছে। জি, আসলে এখান থেকে এই প্রশ্নটা আসে, যদিও এই প্রশ্নটা আজকের জন্য রেলিভেন্ট না, তবুও করে রাখি যে এই মজলুম ট্যাগ পেয়ে আবার ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা সামনের দিনে এই বেনিফিটটা পাবে কিনা, সামনের দিনে এটা পেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই পারে। জি, আর আপনি বলছিলেন বা মাসুদ কামালও বলছিলেন যে বিএনপি মামলাগুলোর 98% মাসুদ কামাল বলছিলেন যে মামলাগুলো বিএনপির লোকজন করেছেন। মানে জামাত শিবিরের কোনো ভূমিকা কি ছিল না আওয়ামী লীগকে, মানে যার কারণে আসলে আওয়ামী লীগের ভোট বা ছাত্রলীগের ভোটগুলো এই পাশে চলে আসছে ছাত্র শিবিরের কাছে? জামাত শিবিরের কোনো বিএনপির মতো কোনো দায় বা জায়গা নাই? মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু শুনি। আচ্ছা, আমি আজকে আমি সারাদিনে আজকে বিভিন্ন জনকে কিন্তু টেলিফোন করেছি, যোগাযোগ করেছি যে এই জিনিসটা বোঝার জন্য, যে আমি আসলে কি বুঝতেছি, তারা কি বুঝতে, একটা এক্সচেঞ্জ করার জন্য আর কি মতামত। এবং আমি 2-3টা ঘটনা জানলাম, আমি খুব বিস্মিত হলাম। সেই ঘটনাগুলো হলো এমন যে থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে পর্যন্ত কোনো একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ার পর সে অ্যারেস্ট হয়ে গেছে, তার ব্যবসাটা কে চালাবে? এবং দেখা গেছে ওই ব্যবসায়ীটা ব্যবসার হয়তো লুটপাট হয়ে যেত, বিএনপির লোকজন লুটপাট করে ফেলতো, অথবা বিএনপি হয় না, হয়তো বিএনপি নামধারী কেউ, ওরকম হতে পারে, সে তো বিএনপিও না, কিন্তু সে বিএনপি নাম নিয়ে আসছে, তাকে কে জিজ্ঞাসা করবে, কে চ্যালেঞ্জ করবে? এই সময়ে ওই ব্যবসায়ীর পক্ষে জামাতের লোকজন দাঁড়িয়ে পড়ছে। মানে আমি বিস্মিত, এবং আমাকে অনেকে বললো যে ঘটনাগুলো এরকম হয়েছে অনেক জায়গায়, যে জামাতের লোকজন আওয়ামী লীগের ওই ব্যবসাটাকে, আওয়ামী লীগের ওই লোকটার ব্যবসাটাকে মানে আপনার প্রোটেকশন দিচ্ছে, যে না এটা করা যাবে না, ওনার ব্যবসা উনি করুক, ওনার ওই ভদ্রলোকের ছেলে অথবা তার ফ্যামিলি কেউ সেই ব্যবসাটাকে ধরছে এবং সেটাকে প্রোটেকশন দিচ্ছে জামাতের লোকজন। এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটেছে। এবং আমি এমনও জানি, এটা একদম আমার নিজের ফ্যামিলিতে জানি, আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা ঘটনা বলতে পারি আপনাকে। ওখানে মানে ছাত্র যে আপনার ওই গত বছর অগাস্টের সময় ঘটনাটা ঘটেছিল। ছাত্র দলের এক ছেলে, সে ছাত্রলীগ স্থানীয় সভাপতি ছিল সে তখন, পরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই ছেলে যে লুটপাট করতে করতে গরু নিয়ে গেছে এক ফ্যামিলির থেকে, এবং সন্ধ্যার সময় সেটা আবার ওখানকার যে মানে জামাতে ইসলাম যারা করে তারা ওটা ফেরত দিয়েছে ওই লোককে, ওই ফ্যামিলিকে। এবং ওরা তো মানে নিয়ে গেল ছাত্র দলের লোকজন, ফেরত দিল শিবিরের লোকজন, মানে আপনার জামাতের লোকজন। এইভাবে কিন্তু অনেক জায়গায় জামাতের কিন্তু একটা ইতিবাচক, তাহলে তো এই যদি সমীকরণটা হয়, মানে একদম গ্রামেগঞ্জের সমীকরণটা যদি এরকম হয়, তাহলে তো জাতীয় রাজনীতির সমীকরণটাও তো বদলে যাওয়ার কথা, মানে ভোটের সমীকরণ। দেখেন জামাত কি করছে, আমি যখন মাঝে মাঝে মনে হয় যে জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা, তার কাছে বিএনপি আসলে শিশু, জাস্ট শিশু। আমি আপনাকে একটা ঘটনা বলি, দেখেন জামাত কি করেছে। জামাত কিন্তু প্রশাসন দখল করে নিছে। অগাস্টের পর থেকে তারা কোনো ঝামেলায় যায় নাই, প্রশাসনের কি পয়েন্টগুলোতে তাদের লোকজনকে বসাই দিচ্ছে। এখন তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে এবং খুব সিস্টেমেটিক ওইটা দখল করবে। আপনি দেখবেন, আপনি চোখের সামনে যাবেন, আপনি বিএনপি করবেন, আপনি বিএনপি লিডার, আপনি বলবেন যে এরকম হচ্ছে, তার গা জ্বলবে, ফিরাতে পারবেন না ভাই।
তারা সিস্টেমেটিক ওইতে তারা কাজ করছে, তারা একটা ভিশন নিয়ে মাঠে নামছে। আমি কিন্তু পার্সোনালি মনে করি, দেখেন আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না, আমি জামাতের রাজনীতি পছন্দও করি না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা দেখছি যে জামাত যে কাজটা করতেছে, ওরা যে রাজনীতিটাই করুক, তারা সেই রাজনীতিটাকে মিন করে যেটা আমাদের করতে হবে। বিএনপি তা করে না। দেখেন আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস আজকে একটা কথা বলছেন, আমার কাছে খুব মানে আমি বেশ কৌতুক অনুভব করছি তার কথা থেকে। তিনি বলতেছেন যে জামাত মানে শিবির ছাত্রলীগের ভোট দেয়া এই এখানে তারা জিতে গেছে, এবং তারা বলছে যে প্রতিটা মিটিংয়ে, যখন আমরা মিটিংয়ে বসি, মিটিংয়ে জামাতের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় দেখবেন আওয়ামী লীগ যেন ফেরত না আসে, আওয়ামী লীগকে যেন ফেরত না আনা হয় কোনোভাবেই, এভাবে আমরা সবাই মিলে কাজ করি। আমাদেরকে বলছে, বলার পর তারা যে তলে তলে আবার আওয়ামী লীগের সঙ্গে মিল দিচ্ছে, এটা দেখে সে খুব অবাক হয়ে গেছে। ভাই অবাক হওয়ার কিছু তো নাই, রাজনীতি তো ভাই সিরাতুল মুস্তাকিম না, এটা সহজ সরল পথ না, রাজনীতিতে অনেক কিছুই ঘটবে। এবং ওই জন্যই বললাম যে তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে আপনার মানে কৌশল, তার কাছে বিএনপি আসলে শিশু, আমার যেটা মনে হয়। ডাক্তার জাহিদুর রহমান যেটি মাসুদ কামাল বললেন, মির্জা আব্বাসের সেই কথা যেটি তিনি মির্জা আব্বাস বলছেন, আমিও একটু মির্জা আব্বাসকে কোট করি, মাসুদ কামাল যেটি বললেন সেটাই বলি। ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এলো হিসাব মেলে না, গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি বলা হয় খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে, তারা আবার এলে কচু কাটা কাটবে, কিন্তু তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে গেছে শিবির। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। আমি এই ষড়যন্ত্রের জায়গায় একটু জোর দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এটা কি ষড়যন্ত্র মনে হয়? মানে কোন রকম ষড়যন্ত্র কি চলছে? বিএনপি কিন্তু বেশ প্রায় সময় ষড়যন্ত্র দেখে। ঠিক ষড়যন্ত্র একেবারে নেই বলা যাবে না। আমরা এভাবে যদি তথ্যটা দেখি, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি পারসেপশন হচ্ছে সবচেয়ে প্রগ্রেসিভ ইউনিভার্সিটি। যদি এটা নিয়ে আমার সন্দেহ আছে, আমি আর বিস্তারিত এখন বলতে চাই না, এই ইউনিভার্সিটি তার প্রগ্রেসিভ জায়গায় আছে কিনা আমার খুব স্ট্রং ডাউট আছে। যে স্টুডেন্টরা তার কিছু সাধারণ বেনিফিট পাবে বলে মনে করে সে একটা মানুষজনকে ভোট দেয়, এবং সত্যিকার অর্থে তাদের মধ্যে ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড লোকজন আছে, কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মানে গেমের পার্ট, এটা যারা ধরতে পারে না তারা কতটুকু প্রগ্রেসিভ আমার সন্দেহ আছে। কিন্তু আমরা কাগজে কলমে তো আসলে আমরা ধরে নিতে পারি সবচেয়ে প্রগ্রেসিভ। তো সেই জায়গায় যখন এইরকম ইসলামিস্ট আইডেন্টিটি, যারা ইসলামী আইডেন্টিটি পলিটিক্স নিয়ে থাকে, রাজনীতি করে, তারা এখানে ভূমিধ্বস বিজয় পাচ্ছে। সুতরাং বাংলাদেশে ইসলামাইজেশন হচ্ছে, যদিও এটা ঠিক জামায়াতে ইসলামী বা ছাত্র শিবির র্যাডিক্যাল ইসলামিস্ট না, তারা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করবে বলে, কিন্তু এই জামাতেরই নেতারা বাংলাদেশের শরিয়া আইন কায়েম করতে চায়, এই আলাপ আছে। তো বাংলাদেশে এমন সংগঠন ঢাকা ইউনিভার্সিটিতে মানে জিততে পেরেছে যাদের মাদার অর্গানাইজেশন বাংলাদেশে শরিয়া আইন কায়েম করতে চায়। ঠিক একইভাবে জাতীয় নির্বাচনেও যদি জামাতকে এরকম ভোট টোট দিয়ে কোনো না করে ভাই, এবং একটা জিনিস একটু জড়িয়ে যোগ করে রাখা জরুরি, আওয়ামী লীগের সাথে তার দৃষ্টিভঙ্গিগত ভাবে জামায়াতের ন্যারেটিভের খুব আকাশ পাতাল পার্থক্য থাকলে একটা উদাহরণ দিই। পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হয়েছে বা ত্রিপুরাতে যখন বিধানসভা নির্বাচন হয়েছে, খুব সারপ্রাইজিংলি দেখা গেছে মমতা ব্যানার্জির যে ভোট সেটা ফিক্সড আছে, বিজেপির যে ভোটটা বাড়ছে সেটা সিপিআই এর ভোট ওখানে যাচ্ছে। মানে বামরা বিজেপিকে ভোট দিচ্ছে, ঠিক ওদের যত পার্সেন্ট কমে বিজেপি তত পার্সেন্ট বাড়ে। তো এই ঘটনা ঘটতে পারে, এই ঘটনা ঘটার খুবই সম্ভাবনা আছে। এখন বাংলাদেশে যদি এই ধরনের ইসলামী দল অনেক বেশি ভোট পায়, বিশেষ করে 26 সালের এপ্রিল মের কথা আমি বলি বারবার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে, এখানে এই ধরনের রাজনীতি খুবই মাথাচাড়া দিয়েছে। এটা ইন্টারন্যাশনালি যেমন আছে, ভারতের ডোমেস্টিক পলিটিক্সের জন্য খুবই জরুরি। সুতরাং এইরকম একটা, আবার আমি বলি এটাকে খুব ষড়যন্ত্র কি বলা যাবে, নির্বাচনে তো এর ভোট ওকে দেয়া, তার ভোট তাকে দেয়া, এগুলো হতেই পারে, এগুলো বরং এক ধরনের প্ল্যান। তলে তলে কিছু কি হয়েছে, মানে আপনি যেভাবে বলছেন এটা হতেই পারে, কিন্তু তলে তলে ষড়যন্ত্র এই বিষয়গুলোর কি কিছু আছে? তলে তলে আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে তলে তলে যদি সিদ্ধান্ত হয় ছাত্রলীগ শিবিরকে ভোট দেবে, এটাও তো আসলে এই গেমের মধ্যে ফাউল না, এটা একেবারে গেমের রুলস এর মধ্যে আছে, যে কেউ তলে তলে সিদ্ধান্ত নিয়ে এই ভোট দিতেই পারে। আমার কাছে এটা তলে তলের মধ্যে কোনো সমস্যা আপনি দেখেন না, মানে তলে তলে কথা সেই ওবায়দুল কাদের কাছ থেকে একটু বেশি পরিচিত বিএনপি। হ্যাঁ, মানে আসলে যেটা হয়েছে, আসলে সত্যি কথা যেটা বলি সেটা হচ্ছে বিএনপি এই রকম খালি পরাজয় না, পরাজয় আবারও বলছি, পরাজয় আমরা বুঝতে পারছিলাম, কিন্তু এই মার্জিনের পরাজয়,
এটা তাদেরকে খানিকটা, মানে খানিকটা না, বেশ খানিকটা অস্বস্তিতে ফেলেছে। এখন তারা তো কোনো না কোনো একটা ন্যারেটিভ সামনে আনতে হবে। নিশ্চয়ই। ওই একটা প্রশ্ন আপনার কাছে একটু করে আমি আবার মাসুদ কামালের কাছে যাই, যে আপনি বলছিলেন যে শিবিরের ছেলেরা যে ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, বা তারা ভালো কাজ করছে, এই যে ভালো কাজ দিয়ে মন জয় করা বা ভোট জয় করা, এর মাধ্যমে কি তারা, বা ধরুন ওই যে শিবিরের বদলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানার, এই বিষয়গুলো আনা, এর মাধ্যমে কি সেই ৭১ মুক্তিযুদ্ধ নিয়ে যে একটা কন্ট্রোভার্সি আছে, প্রশ্নবোধক চিহ্ন অনেকগুলো আছে, বা নেতিবাচক সমালোচনা, আপনিও বলছিলেন জামাত শিবিরের সাথে একটা নেতিবাচক বা নেগেটিভিটি জড়িয়ে আছে, মানে সেটিকে তারা উতরে যেতে পারছে, মানে পারলো, এটাই কি তার নজির? আচ্ছা, একটা জিনিস হয়তো মানতে হবে, আমরা মানে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, নিজে চেষ্টা করেছি, বলেছি, আমি লিখেছি, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ থাকতে হবে, কিন্তু সেটা আওয়ামী বয়ানের মুক্তিযুদ্ধ না। কিন্তু এটা ফ্যাক্ট, আওয়ামী লীগ এই কথাগুলো এমন ভাবে ব্যবহার করেছে যেটার মাধ্যমে সে আসলে মানুষের উপর অত্যাচার নিপীড়নকে জায়েজ করার চেষ্টা করেছে। ফলে এই ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো এই কথাগুলো খুব বেশি মানে কানেক্ট করতে পারেনি। আর আমি আরেকটু খোলাখুলি যদি বলি, আমি এতটা খোলাখুলি বলতে চাইনি, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সোশিও ইকোনমিক কন্ডিশনের যে অ্যাভারেজ, যদি এরকম হয় যে যথেষ্ট প্রান্তিক পরিবার থেকে অনেক স্টুডেন্ট আসে ঢাকায়, তারা যদি একটা কোচিং এর সময় ডিসকাউন্ট পায়, তারা যদি ভার্সিটিতে চান্স পাওয়ার পর সেই কোচিং এ পড়াতে পারে, তার যদি একটা ফ্যানের প্রয়োজন হয়, টাকার জন্য কিনতে পারছে না, যদি সেটা শিবির কিনে দেয়, এই জিনিসগুলোর আসলে ইম্প্যাক্ট অনেক বড়। সুতরাং ভোট তো ভোটই, সুতরাং এই জায়গাগুলোতে তারা কাজ করেছে। সুতরাং ওইটাতে কানেক্টেড হয়ে খুব বড় সম্ভাবনা আছে, এবং তারা প্রত্যেকের সাথে যোগাযোগ করে গেছে সবসময়। এবং আমি ছাত্র শিবির চিনি, ব্যক্তিগতভাবে কিভাবে চিনি, আমি যে কলেজে পড়াশোনা করেছি চিটাগংয়ে, এটা শিবির নিয়ন্ত্রিত কলেজ ছিল। সুতরাং তারা কি করেন, কিভাবে সম্পর্ক রক্ষা করেন, এগুলো আমার দেখা আছে। সুতরাং সেটাই হয়তো এখানে এবার কাজ করছে। জি, আমি মাসুদ কামাল আপনার কাছে একটু এই প্রশ্ন দিয়ে ছোট্ট করে শুরু করি, আরো কয়েকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী, এটি তো শুধু আসলে ট্যাগ নয়, এটি একটা ঐতিহাসিক বাস্তবতাও বটে, বা আওয়ামী ন্যারেটিভও কি শুধুমাত্র মানে শিবিরের যে সেই অবস্থান সেখান থেকে কি তারা সরে আসতে পারলো, এটি আপনার কাছে প্রশ্ন। এই জয় কি মানে শুধু তো জয় না, আসলে ভূমি ধস জয়, সেটি কি আসলে সেই বার্তা দিচ্ছে এটি? এবং সাথে সাথে আরো একটা ট্যাগ কিন্তু শিবিরের সাথে ছিল, এখনো বারবার উচ্চারিত হয়, রক কাটা, সেই ট্যাগগুলোকে শিবির উতরে আসলো কিনা? দেখেন না, এটা এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে আসা যাবে না। কারণ মানে তাদের কিছু ঘটনা, রক কাটার ঘটনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কখন হয় না। ঢাকা ইউনিভার্সিটি দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে শিবির কিন্তু অনেক বছর ধরেই তাদের কোনো কার্যক্রম, প্রকাশ্য কার্যক্রম মোটামুটি দেখা যায়নি, অনেক বছর, 3 দশক তো হবেই। এই 3 দশকে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের কেউ ছিল না, শিবিরের কেউ থাকলে তো মাসুদ ভাই, আমি একটা জিনিস এখানে যোগ করি, আমি এটাকে শুরু থেকে প্রটেস্ট করছি, এটা আমি এবার রিসেন্টলি জানলাম। বাংলাদেশের ওই ঢাকা ইউনিভার্সিটি ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন একত্র কি যেন একটা নাম দিয়েছিলেন, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেবেন না। এটা ঢাকা না, শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে। আমি খুব স্ট্রংলি এটাকে প্রটেস্ট করি যে সব সংগঠন মিলে, যে সংগঠনটা নিষিদ্ধ না, শিবির তো নিষিদ্ধ ছাত্র সংগঠন না, কোন অধিকারে তারা তাকে এরকম রাজনীতি করতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে, এবং ওই সিদ্ধান্তের কারণেই আসলে শিবির রাজনীতি করতে পারেনি। আমি বলি আপনাকে, আমি এটা জানি মানে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যখন এই ঘটনাটা ঘটে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং তখন আমি নিজেও একটা ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আমি যাদের সঙ্গে ছিলাম তারাও এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকে করতে দিবে না, এবং এটা নিয়ে আমি ওই ছাত্র সংগঠনে থাকাকালীনই আমি প্রতিবাদ করেছি যে আপনি কেন দিবেন না, তারা যদি মন্দ হয় সেটা এই তাদেরকে মন্দ এবং তাদেরকে আমি কথা বলতে দেব না, এই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে, আমি কে? আমি তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে পারি, আমি তাদের কর্মকাণ্ড নিয়ে ক্যাম্পেইন করতে পারি, মানুষকে বোঝাতে পারি তাদের কেন রাজনীতি তাদেরকে সমর্থন করা যায় না, কিন্তু আমি তাদেরকে কথা বলতে দেব না, এটা আমি ভাই পক্ষে না। এবং আমি এখনো কিন্তু ওই একই দৃষ্টিভঙ্গি সবসময় পোষণ করি, আমি কোনো নিষিদ্ধের পক্ষে না। যাক, সেটা অন্য প্রসঙ্গ, ওই লাইনে আমি যাচ্ছি না। তো এখন এখানে যেটা হয়েছে, সেই ট্যাগটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কখনো রক্ষার কোনো ঘটনা আমি দেখিনি, আমার মনে পড়ে না। হইতে পারে, আমার যদ্দূর মনে পড়ে আমি এরকম রক্ষাটা কোনো ঘটনা দেখিনি। রক্ষাটার ঘটনা রাজশাহী ইউনিভার্সিটিতে হতো, অনেকগুলি হয়েছে কিন্তু, এবং সেটা শিবিরের নেতৃত্বে হয়েছে বলে আমরা তখনও শুনেছি, সে সমস্ত কারণ ছিল। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ওই ট্যাগিংটা ছিল না, কিন্তু ওই ট্যাগিংটা কিন্তু অনেক বড় ঘটনা ছিল। ওই ট্যাগিংটা এত দ্রুত ওই কয়েকটা নির্বাচনে জিতলেই যে শেষ হয়ে যাবে আমি তা মনে করি না। তাদের আচরণের মাধ্যমে সেটাকে তাদেরকে প্রমাণ করতে হবে। এটা কিছুদিন হয়তো
সময় লাগবে অথবা যাবে না। কিন্তু আমি আরেকটা কথা বলি, দেখেন আমরা সবাই বলতেছি যে শিবির কেন জিতলো, শিবিরের কি করেছে, শিবির কিভাবে মানুষকে সুযোগ সুবিধা দিয়েছে, এগুলো আমরা বলছি। কিন্তু আমার কথা হলো কি, এই কাজগুলির মন্দ কি? আমার কথা হলো তারা যে কাজগুলি করেছে এটার মধ্যে খারাপটা কি আছে? একদম দৃশ্যত খারাপটা কি? হ্যাঁ, এরা যদি একটা ছাত্র সংগঠন যদি বরং মাসুদ ভাই, বরং এই জিনিস দেখে যদি অন্যরা চাপ বোধ করে করতে শুরু করে সেটা ভালো হবে, আরো স্টুডেন্টদের জন্য ভালো হবে। আমি তো এখন যদি ছাত্র শিবির যদি একটা ফিল্টার দেয়, তো এটা তো প্রশংসা করার মতো। এখন এটার মধ্যে তারা দিল অতএব তারা খারাপ, দুষ্ট, তাদের অন্য মতলব আছে। আরে ভাই, আপনি মতলব নিয়ে দেন না, আপনার তো দেওয়ার কোনো অভ্যাসই নাই, আপনাদের নেওয়ার অভ্যাস। তো এটা তবে আপনি নেওয়ার অভ্যাস, আপনি নেওয়ার সংস্কৃতি নিয়ে দেওয়ার সংস্কৃতি সম্পন্ন একটা সংগঠনকে আপনি পরাজিত করবেন, ভাই আপনি কেন এটা আশা করেন? আপনার মধ্যে তো সেই জিনিসটা নাই। শিবিরের যে রাজনীতি, আমি তো এই রাজনীতিটাকে আমি কোনো খারাপ দেখছি না আপাতত, যতটুকু আমি দেখতে পাচ্ছি। এখন আপনি বলবেন যে না, তাদের মধ্যে গোপনে অনেক কিছু আছে, তারা হয়তো পরে এক সময় দেখাই দিবে। আমরা আগে দেখেছি ভাই, আগে অনেক কিছু দেখছি। আগে আওয়ামী লীগের অনেক ভালো দেখছি, পরে আওয়ামী লীগের চেহারা দেখলাম। আবার বিএনপির অনেক খারাপ দেখছি, আবার বিএনপির কাছ থেকে আমরা ভালো কিছু আশাও করতেছি। কাজে সময়ের প্রেক্ষিতে কিন্তু ভালো মন্দ এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। কাজে আমি শিবিরের রাজনীতিকে কিন্তু আমি এখনো আমি ওইভাবে যতটুকু দেখেছি ঢাকায়, আমি এটাকে কিন্তু অত বেশি আমি খারাপ বলবো না। তারা ছাত্রদের মন জয় করতে পেরেছে। দেখেন, সেটা তো খুবই ভালো ব্যাপার, আপনি বলছিলেন সেটা আসলে খুব ভালো ব্যাপার। আর মাসুদ কামাল, আমি একটা স্টুডেন্ট, তারা আমি বুঝাই দিলাম আর সে বুঝে গেল। ভাই এত সহজ না। এরা তো যে বলে না জেনজি, জেনজিকে আপনি বুঝান না, যাই দেখেন জেনজিকে বুঝাইতে দেখেন তারা বুঝে কিনা, তারা উল্টা আপনাদের বুঝাই দেবো। তারা ভাই খুবই আপ টু ডেট, তারা খুবই আপ টু ডেট। এবং তারও যে বড় কথা, স্টুডেন্টরা যদি সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজটা করবে, তো এটা তো তাদের সিদ্ধান্ত। ডাকসুর যে ভিপি, সে তো আবার সংসারে খবরদারি করতে আসবে না, সে তো ওইখানেই থাকবে। এবং ওখানকার যারা স্টুডেন্ট, তারা তো সিদ্ধান্ত নিয়েছে আমরা সাদিক কায়েমকে চাই। এবং সেই চাওয়ার মাত্রাটা তো ভাই, মানে এই যে কথাটা নাকি জাহিদ বললেন যে ভাই ডিফারেন্সটা আপনি খেয়াল করছেন, ডিফারেন্সটা খেয়াল করেন। মানে প্রথম 5 জন ভিপি, প্রথম 5 জনের সাদিক কায়েম 1 নাম্বার, আর 2, 3, 4, 5 এই 4 জনের ভোট যোগ করলে সাদিক কায়েমের চেয়ে আমি যোগ করে দেখছি মাত্র 43 ভোট বেশি হয় 4 জনের যোগ করলে। তাহলে আপনি ভোটের ডিফারেন্স দেখেন আপনি। তো এটা তো এমনি এমনি হয় নাই। সাদিক কায়েম শিবিরের ক্যান্ডিডেট এই জন্য হয় নাই। সাদিক কায়েম কিন্তু এলাকা, আমি তো অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি, সাদিক কায়েমের তো আপনার ইউনিভার্সিটিতে তার তো ভালো একটা মানে ইতিবাচক তার একটা ভাবমূর্তি আছে। তো এই ভাবমূর্তিগুলো আপনি ক্রিয়েট করেন। আপনি বলছিলেন মাসুদ কামাল, আপনি বলছিলেন যে প্রশাসন দখল করেছে, এখন বিশ্ববিদ্যালয়গুলো দখল করছে। এই অভিযোগটা জামাতের বিরুদ্ধে বারবার বলা হয়, আগেও বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় তারা দখল করেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসন দখল করেছে। এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলো আমি একটা কথা বলি, জি আমি একটা কথা বলি আপনাকে, আমি কিন্তু অভিযোগ করি, আমি যেটা বলি সেটা আমি বলি যে প্রশাসন দখল করাটা এটা অভিযোগ, ওইটা অভিযোগ। আর বিশ্ববিদ্যালয় যদি আপনার নির্বাচনের মাধ্যমে তারা দখল করে, এখন তো আসলে নির্বাচনের মাধ্যমে এইটা তো নির্বাচনের মাধ্যমে, ডাকসু তো নির্বাচনের মাধ্যমে, ডাকসু হলো আমি বলছিলাম মানে যদি ডাকসু নির্বাচনের মাধ্যমে হয়, নির্বাচনের মাধ্যমে হয়, যদি জাকসু নির্বাচনের মাধ্যমে হয়, যদি নির্বাচনের মাধ্যমে হয়, ওটা কিন্তু অভিযোগ না, ওটা হলো তাদের জয়, তাদের প্রাপ্য। ওইটা তারা যদি সেটা দখল করতে পারে তারা অগ্রসর হয়ে যাবে, এগিয়ে যাবে। দেখেন জাতীয় নির্বাচন এটা প্রভাব পড়বে সেটা কিন্তু আমি ওইভাবে বলছি না। জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিশ্চয়ই আপনি আনবেন, আমি মনে হয় এখন বলবো না, আপনি পরে আনবেন, তো তখন বলবো। জাতীয় নির্বাচনের প্রভাব নিয়ে আমি একটু কথা বলতেই চাইবো, কিন্তু আমি আসলে একটু প্রশাসনের কথা আপনার কাছে বিশেষ করে জিজ্ঞাসা করছিলাম যে আপনার কাছে কি মনে হয়েছে যে অভিযোগগুলো আসছে, ছাত্রদল তো প্রকাশ্যে অভিযোগ করেছে, আপনাদের মানে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ তিনি বলছেন স্যার আপনারা হাসিনা নির্বাচনকেও হার মানিয়েছেন, কারচুপিতে ভোট চুরিতে হাসিনাকেও হার মানিয়েছেন, এরকম বক্তব্য বলেছেন। উমামার কাছ থেকেও এরকম বক্তব্য এসেছে। এগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এগুলোকে আমি এই যে হেরে গেলে না একটা মন খারাপ হয়, ওই মন খারাপ হলে অনেক অনেক কিছু বলে। আমাদের দেশে জাতীয় নির্বাচনে হেরেও এক নেত্রী বলছিল সূক্ষ্ম কারচুপি, আরেক নেত্রী বলছিল স্থূল কারচুপি, এগুলি বলে। এই বলাটাকে আমি খুব গুরুত্ব দিলাম। 2 দিন পরে দেখবেন তারা এটা বলবে না, কারণ হেরে গেলে এখন তো একটা অজুহাত দিতে হবে। আমরাও তো ছোটবেলায় পরীক্ষা খারাপ করলে বলতাম যে স্যার সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে,
তো সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে আমি শান্তি পাওয়ার চেষ্টা করতাম, আমি আমার বাপ মাকে বুঝাইতাম। তো ওই সিলেবাসের বাইরের প্রশ্ন নিয়ে অন্য অন্য আমার অন্য অন্য যারা নাকি আপনার সহপাঠী ছিল ওরা ভালো রেজাল্ট করে নাই, করছে তো, কারণ আমি পারি না, এটা আমার ব্যর্থতা, আমি তো আমার ব্যর্থতা স্বীকার করি না, আমি কোনো না কোনো একটা অজুহাত দিই। তো এখানে একই জিনিস ভাই, শুনেন আমি বলি, ঢাকা ইউনিভার্সিটি যদি এরকম মানে 3 গুণ 4 গুণ ভোট পাওয়ার মতো কারচুপি হয়ে থাকে, তাহলে এই স্মার্ট ছেলে মেয়ে এগুলো কেউ বুঝলো না, কেউ দেখলো না। আর আপনি দেখছেন একটা জায়গায় একজন প্রার্থী বের হওয়ার সঙ্গে সঙ্গে ওটা কমপক্ষে 1,500 ক্যামেরা, সবাই মোবাইল টোবাইল দিয়ে কি ক্যামেরা করতেছেন, ভেতরে যাচ্ছে। তো এগুলি একটাও, হ্যাঁ 2-1টা ঘটনা যে ঘটে নাই সেটা কিন্তু ব্যর্থ যে হয় না তা আমি বলবো না, এটা পৃথিবীর সব ভোটেই হয়। আপনি যত সতর্ক, আপনি যদি ভাত খাইতে বসেন না, আপনার প্লেট থেকে 2-1টা ভাত বাইরে কিন্তু পড়বে, তার মানে এই না আপনি ছড়াই ছিটিয়ে খাচ্ছেন। তো ওইটা 2-1টা ঘটনা সবসময়, এবং এটা আমি মনে করি না যে ওইটার মাধ্যমে এই 2 গুণ 3 গুণ ভোট পাওয়া যায়। এটা আমার কাছে ভাই এখন পর্যন্ত মনে, উমামা বলছেন, উমামা স্ট্যাটাস দিয়েছেন, তারপরে আপনার আবিদ স্ট্যাটাস দিয়েছেন, বাট ডকুমেন্ট দেন না, সাপোর্টিং ডকুমেন্টটা দেন, সাপোর্টিং কিছু দিতে পারেন না। আপনি ওই সুইপিং কমেন্ট করলে তো হবে না রে ভাই। আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকে এটা নিয়ে ছোট্ট একটা মন্তব্য জানতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাকে আপনি কিভাবে দেখেছেন? তাদের বিরুদ্ধে কারচুপি অভিযোগ, হাসিনাকে ছাড়িয়ে যাওয়ার অভিযোগ কিন্তু তুলছেন প্রার্থীরা, আর আবিদ এবং ওবামা বয়কটও করেছেন নির্বাচন, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে। আমরা গতকাল যে শিক্ষক নেটওয়ার্ক আছে ঢাকা ইউনিভার্সিটি, তারা একটা সংবাদ সম্মেলন করেছেন, আমি পুরো সংবাদ সম্মেলনের পুরো বক্তব্যটা শুনেছি। ডক্টর সামিনা লুৎফা একদম বিস্তারিত ভাবে বলেছেন কি কি অনিয়ম আছে, এবং তাদেরই একটা মূল্যায়নকে আমি গ্রহণ করি যে কিছু অদক্ষতা, কিছু মিসম্যানেজমেন্ট আছে, কিন্তু নির্বাচনে এমন কিছু হয়নি যেটা আসলে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। তখন কিন্তু ফলাফল আমাদের সামনে আসেনি। এখন আমি খুব খুশি হতাম উমামা যদি বা আবিদ যদি এই নির্বাচন নিয়ে কিছুটা প্রশ্ন করে মেনে নিতেন। এখন উমামা যে বক্তব্য ব্যবহার করেছেন হাসিনার সময় কেউ হার মানিয়েছে, এটা অনেক বেশি এক্সাজারেশন, অনেক বেশি এক্সাজারেশন, এটা দরকার ছিল না। কারণ আমাদের, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, আমি আমার পার্সোনাল চ্যানেলে একটা ভিডিও করেছি, ওখানে বলেছি যে এই নির্বাচনে আমিও হেরেছি, মানে এই আমি একটা আমার আমার অ্যাক্টিভিস্টের জায়গা থেকে আমি একটা স্ট্যান্স নিয়েছিলাম। আমি চেয়েছিলাম, আমি কিন্তু আমার অ্যানালিসিস বলছিল শিবির জিতবে, আমি বলেছি, কিন্তু এত মার্জিন হবে সেটা বুঝিনি। কিন্তু আমি চেয়েছিলাম এবং আমি অ্যাপিল করেছিলাম যে শিবিরকে যেন ভোট না দেয়, এর বাইরে যে যাকে ইচ্ছা তা করবে। আমার নিজস্ব কিছু, মানে বিশেষ করে আইডেন্টিটি পলিটিক্স, মানে মুক্তিযুদ্ধ যদি সরিয়েও রাখি এই ন্যারেটিভ, এটা তো আছেই, আইডেন্টিটি পলিটিক্স আমি পছন্দ করি না। এখন হয়তো হয় নাই, এবং আমি খুব সহজে বললাম এখানে আমিও হারছি নির্বাচনে সম্ভব। তো এই 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 ব্যাপারটা দরকার আছে। উমামা ভালো করেছেন, এবং উমামার সামনে খুব চমৎকার ভবিষ্যৎ আছে। তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তিনি যে ফলাফল করেছেন, তিনি ব্যক্তিগতভাবে আমরা চিনি, তিনি অত্যন্ত সৎ এবং প্যাশনেট একজন মানুষ। কিছু রাজনৈতিক চিন্তা বুদ্ধি যদি এর সাথে বয়সের সাথে যুক্ত হয়, বাংলাদেশের রাজনীতির কথা বলছি, উনি ভালো করবেন। কিন্তু এই ধরনের মন্তব্য করাটা এটা খুবই এক্সাজারেশন হয়েছে, এটা দরকার ছিল না। আর ওই যে সামান্য কিছু এদিক সেদিক অনিয়মের কথা এসছে, হয়ে থাকতে পারে, সেটা নির্বাচনকে এই পর্যায়ে, মানে মার্জিনটা যদি খুব অল্প কিছু হতো তাহলে হয়তো এটা ধরে। এই ভোট গণনার সময় তিনি এটাকে সার্কাস বলে আখ্যায়িত করেছেন, তিনি লিখেছিলেন যে চলিতেছে সার্কাস। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয় যে তিনি খুবই হার্ট হয়েছেন, এবং তারপরও রাজনীতি করতে গেলে কিন্তু এই মাথা শান্ত রাখতে পারতে হবে। এমন কোন রাজনীতিবিদরা রেটরিক ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু এটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত হবে না যে যেটা একেবারে বিশ্বাসযোগ্যতার ধারে কাছে থাকে। ওনাদের উচিত ছিল কিছু প্রশ্ন তুলে রাখা, যে এই কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, এটা হয়েছে, তারপর আমরা আমাদের এই রায়টা অ্যাকসেপ্ট করছি, এটা বললে ভালো হবে। আমি এবার একটু সরাসরি উপদেষ্টা এবারে জাতীয় নির্বাচন একটু যোগ করব, সেটা হলো ছাত্র দলের ভিপি প্রার্থী নির্বাচন গ্রহণ না করলেও জিএস প্রার্থী কিন্তু এটাকে গ্রহণ করেছেন এবং খুব সুন্দরভাবে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটাকে আমি প্রশংসা করি। জি, প্রশংসনীয়। জি, মাসুদ কামাল, জাতীয় নির্বাচনের প্রসঙ্গে একটু আসি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে এই নির্বাচন, মানে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? এই বার্তাকেও কিভাবে নিচ্ছেন? উনি এটা কি হিসেবে বলছেন আমি না ভাই বুঝি না, ওনার কথাবার্তা আসলে প্রায় বুঝি না। উনি আসলে কেন কিভাবে বলেন আমি, আমার কাছে ক্লিয়ার না। মডেলের কি আছে এখানে? কি মডেল? এখানে যে ব্যালট পেপার, ওখানে কি ব্যালট পেপার হবে, এইভাবে ভোট গণনা করবে, কি মডেলটা কিভাবে হলো? আর এটা কি ইলেকশন কমিশনার করছে? এটা কি আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা কি এই নির্বাচন কন্ডাক্ট করছে? তাহলে কি
মিলটা মানে জাতীয় উনি মিলটা কোথায় পাচ্ছেন? তার মানে কি এখানে শিবির জিতছে, অতএব জাতীয় নির্বাচনে শিবির জিতবে? উনি এটা বলতে চাচ্ছেন? মানে ওনার কথা আসলে আমি বুঝি না, উনি আসলে কেন কি বলেন, কিভাবে বলেন, আমার কাছে ক্লিয়ার না। আমি একটা কথা বলি আপনাকে, দেখেন এই যে নির্বাচন, এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা, এটা একটা কিন্তু বেসিক পয়েন্ট। আমি আমি আগে বলেছি, আমি কিন্তু অনেকগুলি ডাকসু নির্বাচনে ভোট দিয়েছি, অনেকগুলো। তো অনেকগুলো এই কারণে, আমার ওই সময় আমি যখন ভর্তি হই ইউনিভার্সিটিতে, তখন এরশাদের আমল, এবং তখন ওখানে অনেক আপনার সেশন জটেছিল। আমার প্রায় 9 বছর লেগেছে এই শেষ করতে ঢাকা ইউনিভার্সিটির পাঠ, কাজে লম্বা সময় আমি ওখানে ছিলাম। আমি চারটা নির্বাচনে অংশ নিয়েছি ডাকসুতে। আমার মনে হয় বাংলাদেশে খুব কম লোকই আছে যে 4টা ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরেছি। প্রথমবার মান্না আক্তার ছিলেন, তারপরে আক্তার বাবলু ছিলেন, তারপরে সুলতান মোহাম্মদ মনসুর এবং মুস্তাক হোসেন ছিলেন, শেষ পর্যন্ত আমান খোকন ছিল। এই 4টা নির্বাচনে কিন্তু আমি অংশ নিয়েছি। আমার কথা হলো কি, ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো মিল নাই। কোথায় মান্না আক্তার? মান্না আক্তার 2বার ভিপি জিএস হয়েছেন এই গ্রুপ। আবার আক্তার বাবলু, আক্তার ভাই আরেকবার ভিপিও হয়েছেন, উনি কোথায়? কালীগঞ্জে পড়ে আছেন আওয়ামী লীগের এমপি। মান্না ভাই কোথায়? মান্না ভাই কি জাতীয় রাজনীতিতে? আমরা আমাদের মনে আছে, আমরা মান্না ভাইয়ের বক্তৃতা শোনার জন্য ক্লাস মিস দিতাম, যে বসে থাকতাম ওনার বক্তৃতা শুনবো। মান্না ভাই এত বড় নেতা ছিলেন আমাদের ঢাকার মসজিদে। তো মান্না ভাই জাতীয় রাজনীতিতে ভূমিকা কি এখন? সুলতান মোহাম্মদ মনসুর কোথায় বলেন? মুস্তাক ভাই কোথায়? মানে এগুলো কিন্তু খুব স্বাভাবিক। মানে আমি এটাই বলছি যে ডাকসু নির্বাচন দেয়া, আর মান্না ভাই যখন পাস করছেন তখন উনি ওই বাসদের যে আছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সেটার ভিপি দিয়েছিলেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট 3বার ছিলেন এখানে, মানে ডাকসুতে। তো 3বার থাকার পর বাসদের মাদার অর্গানাইজেশন বাসদের কি অবস্থা, কাজে ওইটা দিয়ে কিছু বোঝা যায় না। মানে ওই নির্বাচন আর সাধারণ, মানে আপনার জেনারেল নির্বাচন, জাতীয় নির্বাচন, এই দুটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই। যদিও ওটা মেধাবী পোলাপান, সব শিক্ষিত ছেলেরা এখানে আছে, অনেকে এটা একটা থিওরি দেওয়ার চেষ্টা করে, এই শিক্ষিত ছেলে মেয়েগুলি তাদের বাপ মাকে করে আপনার মানে প্রভাবিত করে, এটা করে আবার করে না। গ্রামে দেখেন যে কৃষক, যে তার যে ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মানে ওই ফ্যামিলিতে ওই বাপের উপরে ছেলে যে মাতব্বরি করবে এটা হবে না, বাপই মাতব্বরি করবে, কারণ সে টাকাটা দেয়। হিসাব করলে টাকার উপর, টাকা কে দেয়? যে টাকা দেয় সে মাতব্বর। এটা হলো সহজ হিসাব ভাই। কাজে এইগুলি হয় না। নির্বাচনের মতোই হবে, হয়তো বিএনপি জিতবে, কিন্তু আমার কথাটা কিন্তু সেটা না। আমার কথাটা হলো কি, যে সাধারণ মানুষ রাজনীতিটা কি দেখলো, এটার কিছু না কিছু প্রভাব তো পড়বেই। রাজনীতিটা কি দেখলো, যে একটা মানে পজিটিভ রাজনীতির প্রতি মানুষের একটা আগ্রহ বাড়বে। দেখেন আমরা শিবির সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে একটা প্রিকনসেপশন কাজ করে, এরা স্বাধীনতা বিরোধী, অমুক তুমুক অনেক কিছু আমরা কিন্তু বলি। জামাত সম্পর্কে বলি ওনারা কি করছেন না করছেন, আমরা এটাও বলি যে ওনারা একটু ক্ষমা প্রার্থনা করলেই হয়, বললে হয় আমরা ভুল করেছিলাম, কেন বলে না, না বলে তারা ওই ওই মানে ওই আদর্শকেই ধারণ করছে। এগুলো অনেক কিছু কিন্তু আমরা বলি, কিন্তু আমার কথা হলো ওটা বলা ঠিকই আছে, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু এটাও দেখবো যে এখন যারা রাজনীতি করছে, যারা রাজনৈতিক নেতা যারা আছেন, শিবিরে যারা পলিটিক্যাল লিডার আছেন, তাদের বিহেভটা কি সাধারণ মানুষের প্রতি, তারা নিজেদেরকে কি মনে করে, তারা যখন সাধারণ মানুষের সঙ্গে মিশে তখন তারা কিভাবে ব্যবহারটা করে। আর পাশাপাশি অন্য যে ট্রেডিশনাল পলিটিক্যাল থেকে এটাই আসলে আলোচনা আসছে, তাদের ওয়েল বিহেভ, ওয়েল ম্যানার, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। তারা যেটা বলে এটা নাটক করে, ভাই নাটকটাই করেন না, নাটকটাই করে দেখেন না আমাকে, ওটাও তো করতে পারেন না, মানুষের ধমক দেন অমুক করেন, তো এইগুলি। জি, আমি আসলে ঠিক এখান থেকে, এখন যেহেতু জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকেও, তাহলে জাতীয় নির্বাচনে আমরা যে এতদিন ধরে বলছি যে সামনে আসলে বিএনপি অপেক্ষমান সরকার, বিএনপি নির্বাচন হলে বিএনপি জিতবে, এই যে একটা মানে এইটা একটা স্টেটমেন্ট একটা হয়ে গেছে, মোটামুটি এখন স্ট্যাবলিশড হয়ে গেছে, সেটা কি একটু শেকি হয়ে গেল? সেটা কি একটু সন্দেহ জায়গায় কোথাও তৈরি হচ্ছে, মানে শিবিরের এরকম ভূমিধস জয়ের পর? আমি মনে করি না সেই কি হচ্ছে, আপনি প্রমাণ পাবেন। আপনাকে আমি একটা জিনিস ফলো করতে বলবো, আপনি নিশ্চয়ই নিজে করবেন সেটা। যদি এরপর সেই কি হয়ে যায়, জামাত যদি জিতে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, জামাত তার লোয়ার হাউসে পিআর সরিয়ে খুব দ্রুত নির্বাচনের প্রস্তুতিতে ঢুকে যেতেই পারে, জামাতের প্রার্থী নির্ধারিত আছে অলরেডি, তো তারা নির্বাচনের প্রস্তুতিতে নেমে যাক, তারা জিতে যাবে। প্রশ্ন হচ্ছে উইল দে ডু ইট? আমি মনে করি তারা এটা করবে না, কারণ তাদের নিজস্ব হিসেব নিকেশ আসলে আছে বলেই তারা এই লোয়ার হাউসে পিআর এর নামে নির্বাচনকে নিয়ে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তাদের জরিপ আছে, তারা জানেন খুব ভালো মতো কি হবে না হবে,
কারণ আবারও বলছি, ভাই যেটা বলেন, আমি আরেকটা এক্সাম্পল দিই। না হয় বাসদ ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করেছিল, ৭৩ সালে জাসদ ছাত্রলীগ সারা দেশ দখল করে ফেলেছিল, সব শিক্ষা প্রতিষ্ঠান। ৭৩-এ ঢাকা ভার্সিটি যখন জেতা নিশ্চিত হয়ে যায়, তখন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই জাসদ যখন জাতীয় নির্বাচনে যায়, সেখানেও ভোট কারচুপি করেছে। সেই ডিবের সময় হেলিকপ্টারে ব্যালট বাক্স তুলে তুলে আনা, মানে ব্যালট বাক্স লুটের সেই ইতিহাস, সেই পুরনো ইতিহাস। আমি জাসদের নেতাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের জেতার কেমন সম্ভাবনা ছিল, কয়টা সিটে জিততে পারেন, টপ করে তারা বলেছেন 15টার মতো সিটে জিততে পারেন। তো এরকম আসলে দাঁড়ায় ব্যাপারটা এরকম। তো এই জন্য তেমন কিছু আসলে হবে না, এটা জামাত বোঝে। কারণ যদি তারা মনে করতো, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশনে চলে যেত। এই দুটো ডিনামিক্স আসলে আলাদা, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বিএনপির নির্বাচিত হওয়া নিয়ে মেজর সমস্যা দেখছি না। আমি রাদার একটু অন্য একটু টপিক হলেও বলে রাখি, বিএনপির ঝামেলা হবে ক্ষমতায় থাকতে। ইন্দোনেশিয়াতে হচ্ছে, নেপালে হচ্ছে, এগুলো কিন্তু ভালো নির্বাচনে নির্বাচিত সরকার। কেপি শর্মা ওলি ভোট চুরি করে হাসিনার মতো ক্ষমতায় ছিলেন না। কিন্তু যখন আপনি দুর্নীতি কমাতে পারছেন না, আপনি সুশাসন দিতে পারছেন না, মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। আর বাংলাদেশে শেখ হাসিনার মতো একটা ব্রুটাল শাসকের মানে গুলির মুখে দাঁড়িয়ে যখন এই তরুণরা এই ঘটনা ঘটালো, বিএনপি যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে না পারে, মানুষ রাস্তায় নামবে। এবং শেখ হাসিনার 10% বল প্রয়োগ বিএনপি করতে পারবে না। এখনকার সেই বাস্তবতাই নেই। ক্ষমতায় টিকে থাকা রাদার উইল বি আ সিরিয়াস প্রবলেম। এবং আমার কাছে মনে হয় যে এই ডাকসুকেও যদি আমরা এভাবে ধরি, যে ডাকসুতেও যেটা বললেন যে সার্ভিস দিয়ে, আমি সার্ভিসকে নেগেটিভ বলছি না, বরং ভালো বলছি, অন্য ছাত্র সংগঠনগুলোকে বুঝতে হবে, তাহলে এভাবেই আসতে হবে। একইভাবে নেপাল যেটা দেখাচ্ছে এখন এবং ভবিষ্যতে, এই যে বিএনপি গ্রাসরুটে চাঁদাবাজি দখলবাজির যে অভিযোগগুলো আছে, তাকে চেষ্টা করছে তারা, অ্যাপারেন্টলি মনে হয় যে তারা বহিষ্কার করছে, কিন্তু এটাকে আরো টাফ ভাবে, আর ক্ষমতা আসার পর যদি এগুলো তারা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাদের কপালে সিরিয়াসলি প্রবলেম। মানে ক্ষমতায় টিকতে না পারলে, যে প্রেডিকশনের কথা আপনি বলছেন, তখন কি হবে? মানে নেপালে যেরকম হচ্ছে এরকম কিছু, এরকম কোনোভাবে ক্ষমতা হারাবে? খুবই সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে। কারণ আমি বলে রাখি, বাংলাদেশ বা এটা একটা নতুন বাস্তবতা। এই যে জেনজিদের মূল বিষয়টা কি আসলে, জেনজিদের সাথে তার আগের জেনারেশনের বেসিক ডিফারেন্সটা কি? জেনজি তার জন্মের পর থেকে, বেড়ে ওঠার সময় থেকে ইন্টারনেট হাতে পেয়েছে, সে পুরো কানেক্টেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো ওর রিয়ালিটি, ভুল সত্য এটা ডিফারেন্ট ব্যাপার। এখন তো পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলা হয়, যে এখানে আপনার মতো সত্য আছে, এখন আপনি আপনার আমার সত্য কেউ নিতে বাধ্য না, ওর সত্য যে বলে তার কাছে সে চলে যায়। হয়তো আমরা দেখবো ডাহা মিথ্যে কথা ওখানে বলা হচ্ছে, কিন্তু ও এটাকে অল্টারনেটিভ ট্রুথ মনে করে, সে ওখানে গিয়ে চলে যায়। সুতরাং এই ইনফ্লুয়েন্স গুলোর মধ্যে তো তারা থাকবে। সুতরাং সংকট বা ঝুঁকি থেকেই যাবে, এরা আবার রাস্তায় নেমে আসবে। আর একটা কথা যোগ করে দেই, অকল্পনীয় রকম বেকারত্বের একটা সমাজ আমাদের। এর মধ্যে আনএমপ্লয়েড তো আছে, আন্ডার এমপ্লয়েডও আছে। এই রকম বেকার জনগোষ্ঠীকে সমাজে রেখে আপনি একটা স্টেবল সোসাইটি কোনোদিন তৈরি করতে পারবেন না। এগুলো যদি নিশ্চিত না করা যায়, কোনো না কোনো একটা বাহানায় তারা রাস্তায় নামবে এবং কেউ তৈরি। আমি একদম শেষ প্রশ্ন, মাসুদ কামাল, মানে বিএনপি ক্ষমতায় টিকতে সমস্যা হবে, এইখানে আপনার একটু মন্তব্য, কারণ এই কথাটাও বেশ শোনা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলেও ক্ষমতায় থাকতে পারবে না, টিকতে পারবে না। আপনার এখানেও একটু মন্তব্য জানতে চাই। এবং একই সাথে এই ডাকসুর, মানে যেহেতু প্রশ্ন একটাই করব, সম্ভব হলে ছোট্ট করে ডক্টর জাহিদকেও এই প্রশ্নটা শুনবো, যে এই ডাকসুর এই ফলাফল বিএনপিকে কি বার্তা দিল, জামাত কি বার্তা পেল, এবং আওয়ামী লীগ যারা আসলে পলাতক হিসেবে আছে তারাও আসলে এখান থেকে কি বার্তা পেল? মাসুদ কামাল। আচ্ছা, এক নম্বর হলো বিএনপির ক্ষমতায় টিকে থাকাটা চ্যালেঞ্জ হবে, কিন্তু আমি একটা কথা মনে করি যে বিএনপির যে চেহারা আপনি আজকে থেকে 16-17 বছর আগে দেখেছেন, 19 বছর আগে দেখেছেন, বিএনপি সেই চেহারা নিয়ে আসবে না। বিএনপির যে সমস্ত লিডারশিপ আমরা দেশে এখন দেখছি, বিশাল বিশাল ফিগার এক একজন, এরা যে কিরকম ভাবে, এদের ভাবনা চিন্তা, বিএনপি এই চিন্তা নিয়েও যদি তারা ক্ষমতায় আসে, এই চিন্তা নিয়েও থাকবে না। আমি মনে করি যদি বিএনপি ক্ষমতায় আসেন এবং যদি তারেক রহমান দেশে ফিরে আসে, তারেক রহমান কিন্তু 15-16টা বছর একটা মানে উন্নত বিশ্বে উনি কিন্তু থেকেছেন, ওনার চিন্তা ভাবনা চাল চলনে আমি মনে করি একটা মানে বেসিক চেঞ্জ চলে আসছে। এবং সেই চেঞ্জ নিয়ে উনি যখন আসবেন, উনি যদি ওনার আশেপাশে ঘিরে থাকা চামচাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমার মনে হয় বিএনপিরও চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমি মনে করি বিএনপি ভালো কিছু করার চেষ্টা করবে, পারবে কিনা জানি না, কিন্তু চেষ্টাটা তারা করতে পারবে। এখন তারা পারছে না, এই কারণে তারা তো বহিষ্কার ছাড়া আর কোনো অ্যাকশন নিতে পারছে না। এবং
কেন্দ্রীয় পর্যায়ে ওনার কিন্তু সে অনেক কিছু তার করার হয়তো ইচ্ছা আছে, কিন্তু উনি করতে পারছেন না। যখন ওনার হাতে ক্ষমতাটা আসবে তখন উনি অনেক কিছু করবেন বলে আমি আশা করি। ভাই এইটুকু আশা না করলে আমরা বাঁচবো কি নিয়ে রে ভাই, সামনে দিলে আমাদের কি থাকুক, কিছু তো নাই আর বিকল্প। কাজে এই আশাটা আমি ওনাকে কেন্দ্র করে করি। আর দ্বিতীয় যে ব্যাপারটা বলি, একটা বিষয় কিন্তু পুরো আলোচনায় আমরা মানে আসলে ভুলেই গিয়েছিলাম কিনা জানি না, একটা বাস্তবতা এখানে এই ডাকসু ইলেকশনে দেখা গেছে, এটা প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনূসের অত্যন্ত প্রিয় এনসিপি, এটা যে একটা বিশাল ফাঁপানো বেলুন, সেটা এই ডাকসু ইলেকশন প্রমাণ করে দিছে। ডাকসু ইলেকশনে তাদের যারা প্রতিনিধি ছিলেন, বাকসাস বলে যাকে বলা হচ্ছে, তাদের অবস্থান কিন্তু অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেটের চেয়ে অনেক নিচে। কাজে এই যে ওরা বলে না যে আমরাই তরুণ তুর্কি, আমরাই তরুণদের সিপাহ সালার, আমরাই তরুণদেরকে প্রতিনিধিত্ব করি, এই জিনিসটা একদম ধূলিসাৎ হয়ে গেছে। ওনারা আসলে কোথাও নাই রে ভাই। এই জিনিসটা ওনাদের যত তাড়াতাড়ি ওনারা বুঝবেন তত ভালো, কারণ ওনারা কিন্তু ক্ষমতা পাচ্ছেন, ক্ষমতার দম্ভে তো মনে করেন ধরাকে সরা জ্ঞান করেন, কিন্তু ওনাদেরও বুঝতে হবে ভাই আপনাদের আসলে কোথাও নাই, আপনারা কোথাও নাই। জি, মানে আমি আসলে জিজ্ঞাসা করেছিলাম বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত কি বার্তা পাবে, এনসিপি কি বার্তা পাবে, সেটি আপনি অবশ্য আগে স্পষ্ট, এটা আমার জিজ্ঞাসাই ছিল না, আপনি একদম স্পষ্ট করে দিলেন ডাক্তার সাহেব। প্রশ্নটা যদি আবার একটু করেন। আমি আসলে কোন দল কি বার্তা পাবে এই প্রশ্নটাই আপনার কাছেও জানতে চাই, কোন দল কি বার্তা পাবে এখান থেকে। মানে বিএনপি মানে যদি তার অ্যানালিসিস করে, সেটা হচ্ছে যদি আমরা যেসব কারণগুলো বলেছি সে যদি বিশ্বাস করে, এবং বিশেষ করে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন, ভালো আচরণ, তার জন্য কাজ করা, মানে ওয়েলফেয়ার। আমি আবারও বলছি, শিবির কিন্তু তার ধর্মতাত্ত্বিক ব্যাপারগুলো ওভাবে আর সামনে আনে নাই। তো দিনের শেষে ওয়েলফেয়ার নিশ্চিত করতে হবে। বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই, তাও ক্ষমতায় গেলে কি করবে সেটা দেখা যাবে। তার আগে যেসব অনিয়মের সাথে, অন্যায়ের সাথে বিএনপির, এই যে মামলার কথা আসতো, এই অভিযোগ শোনা যায় যে মামলা দিয়ে তারপর তাকে আবার এইটা থেকে বের করার জন্য নানা রকম ডিল করছে অনেক। তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা দরকার আছে, আমি এটা মনে করি। আওয়ামী লীগের জায়গা থেকে ওই যে বলেছে, যদি জামায়াতে ইসলামী শক্তিশালী হয়ে ওঠে, এটা আওয়ামী লীগের যে প্রিভিয়াস ন্যারেটিভ ছিল যে সে ক্ষমতায় না থাকলে আসলে এই জিনিসগুলো মাথাচাড়া দেয়, গ্লোবালি আসলে তার এটা দেখানো সহজ হবে। আর দে ওন্ট বি আনহ্যাপি, এবং তারা জাতীয় নির্বাচনেও যদি যদি জামায়াতের প্রতি সমর্থন দেখায়, সেটা তারা করার চেষ্টা করতে পারে। ডাকসু তাদেরকে সেই উৎসাহ দেওয়ার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার সাহিদ, অনেক ধন্যবাদ মাসুদ কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আইবিটিভি ইউএস এর নিয়মিত আয়োজন